ইরানের সাথে চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে নির্দেশ দিয়েছেন চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র যেন কোনো ধরনের তাড়াহুড়ো না করে। একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইরানের সাথে সমঝোতা করতে একটি নিরেট প্রস্তাব সামনে এনেছে যুক্তরাষ্ট্র এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে দেশটির গোয়েন্দা কর্মকর্তারা বলছেন শান্তি চুক্তি স্বাক্ষরে ওয়াশিংটনের সামনে সবচেয়ে বড় বাধা ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান ও বিশেষ যোগাযোগ ব্যবস্থা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে মার্কিন আলোচকদের তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন তেহরানের সঙ্গে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি, যদিও এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তারা একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গঠনমূলক আলোচনা এগিয়ে চলছে, তবে উভয় পক্ষকেই সময় নিতে হবে এবং বিষয়টি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যুক্তরাষ্ট্র একটি নিরেট প্রস্তাব টেবিলে এনেছে এবং এটি নিয়ে আলোচনা চলছে। এ সময় রুবিও আশ্বস্ত করেন যে ট্রাম্প কোনো খারাপ চুক্তি করবেন না। চুক্তি নিয়ে আমরা এখনো কাজ করছি। আজকালকের মধ্যে একটি ভালো খবর আশা করছি আমরা। এবার একটি নিরেট প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে। ইরান সেটি পর্যালোচনা করছে। প্রেসিডেন্ট বলেছেন চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করতে। তিনি কোনো খারাপ চুক্তি চান না। আমরা প্রতি পদে পদে চেষ্টা করছি কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান করতে। আলোচনাধীন চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর প্রস্তাব, হরমুজ প্রণালী খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার পরিকল্পনার কথা বলা হয়েছে। এরই মধ্যে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন মোজতবা খামেনি বর্তমানে খুবই গোপন এক স্থানে অবস্থান করছেন এবং ইরানের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বিশ্বস্ত দূতদের একটি নেটওয়ার্কের মাধ্যমে। কর্মকর্তারা বলছেন যখনই তারা কোনো শান্তি প্রস্তাব পাঠান, ইরান প্রায়ই তার প্রতিক্রিয়া জানাতে দীর্ঘ সময় নেয়। মার্কিন প্রস্তাব সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং তার জবাব যুক্তরাষ্ট্র পর্যন্ত আসার পুরো ব্যাপারটি হয় এই জটিল নেটওয়ার্কের মাধ্যমে। একটি চুক্তিতে পৌঁছাতে এটি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন ওই কর্মকর্তারা। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ বৈধ অধিকার ইরানের আছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই। এ সময় অনবরত এমন হুমকির মুখে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে যে চুক্তি করেছে সেটি থেকেও সরে আসতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তেহরান যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা করছে না, বিশ্বকে সেটি নিশ্চয়তা দিতে প্রস্তুত তারা। সৃষ্টি ঘটক, একাত্তর। প্রায় ৩ মাসের অচলাবস্থার পর সীমিত পরিসরে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে হরমুজ প্রণালীতে। পাকিস্তান ও চীনের পথে রওনা হওয়া দুটি এলএনজিবাহী ট্যাঙ্কার এবং একটি অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাঙ্কার ইরানের নির্ধারিত পথ ব্যবহার করে প্রণালীটি পার হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে কাতারের রাস লাফান বন্দর থেকে এলএনজি নেয়া ট্যাঙ্কার সোমবার হরমুজ প্রণালী অতিক্রম করছে। বাহামাসের পতাকাবাহী জাহাজটি মঙ্গলবার পাকিস্তানে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। একইভাবে এলএনজিবাহী আরেক ট্যাঙ্কার আল রায়ানও হরমুজ পেরিয়ে চীনের পথে রয়েছে। এটি ২৭ জুন চীনে পৌঁছাবে বলে জানা গেছে। এর আগে শনিবার ইরাকের বসরা বন্দর থেকে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাত্রা করা সুপার ট্যাঙ্কার ইগল ভেরোনা হরমুজ প্রণালী অতিক্রম করে। আগামী ১২ জুন চীনের নিংবো বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে জাহাজটির। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক এবং হাসপাতালের আশেপাশে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়া জেলার সাইর আল গারবিয়া এলাকার একটি আবাসিক ভবনে হামলা চালালে শিশুসহ অন্তত ৫ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়। এছাড়া টাইর শহরের উত্তরে বাকবুক এলাকায় একটি বাগানে হামলায় আরও ৫ জন নিহত এবং ২ জন আহত হয়। এছাড়া টাইর জেলার আইনবাল ও হাউস সংযোগ সড়কে হামলায় ১ জন নিহত হয়। এর
আর দায়ের কানুন আল নাহার এলাকায় একটি বাড়িতে হামলা চালালে আরও 4 জন নিহত হয়। লেবানন কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 17 এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিকভাবে লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। ইউক্রেনের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 4 জন নিহত হন। অন্যদিকে ইউক্রেনের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার তেল স্থাপনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনের সামরিক কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি এবং প্রতিরক্ষা শিল্প স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত 4 জন নিহত সহ আরও 83 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল। যদিও রাশিয়া দাবি করে, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। এদিকে রুশ হামলার প্রতিক্রিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ইউক্রেন। একই দিনে ইউক্রেন দাবি করে, তারা মস্কোর পূর্বে ভ্লাদিমির অঞ্চলের তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে। দেশটির দাবি, হামলায় স্টেশনটিতে প্রায় 800 বর্গমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। রাশিয়া আবারও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক। ইউক্রেন যুদ্ধের নতুন এই অস্ত্রকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে উদ্বেগ ও আলোচনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, এই ক্ষেপণাস্ত্র প্রায় অপ্রতিরোধ্য। তবে বিশ্লেষকদের মতে রাশিয়া এর ক্ষমতা বাড়িয়ে বলছে এবং এটি এখনও অনেকাংশে পরীক্ষামূলক পর্যায়ের অস্ত্র। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ওরেশনিক শব্দের অর্থ হ্যাজেল গাছ। এটি একটি মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের গতির চেয়ে 10 গুণেরও বেশি দ্রুত গতিতে চলতে পারে বলে দাবি করেছে রাশিয়া। বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি একসঙ্গে একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম। সাধারণত এই ধরনের প্রযুক্তি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বা আইসিবিএমে দেখা যায়। ওরেশনিক মূলত রাশিয়ার RS-26 রুবেজ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এটি পারমাণবিক ও প্রচলিত 2 ধরনের ওয়ারহেড বহনে সক্ষম বলে জানা গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র প্রায় অপ্রতিরোধ্য এবং এর ধ্বংস ক্ষমতা ছোট পারমাণবিক অস্ত্রের মতো হতে পারে। তবে বিশ্লেষকদের মতে রাশিয়া এর ক্ষমতা বাড়িয়ে বলছে এবং এটি এখনও অনেকাংশে পরীক্ষামূলক পর্যায়ের অস্ত্র। ইউক্রেনের দাবি, সাম্প্রতিক হামলায় ব্যবহৃত ওরেশনিক ক্ষেপণাস্ত্রে বিস্ফোরকবিহীন ডামি ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল, ফলে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার মূল উদ্দেশ্য ছিল সামরিক শক্তির প্রদর্শন এবং পশ্চিমা দেশগুলোর প্রতি সতর্কবার্তা দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ওরেশনিক শুধু একটি সামরিক অস্ত্র নয়, বরং এটি রাজনৈতিক ও কৌশলগত বার্তারও অংশ। ইউক্রেনকে সমর্থন দেওয়া, নেটো ও ইউরোপীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি করাই এর অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মমতা, সেই খবর ৭১-এর সাথেই থাকুন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। নির্বাচনে ৪র্থ স্থানে নেমে গেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। রবিবার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা পেয়েছেন ১,৪৯,০৬৬ ভোট। অন্যদিকে সিপিএম প্রার্থী শম্ভু কুর্মী এবং কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা সমান ৪০,৬৪৫টি করে ভোট পেয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র ৭,৭৮৩ ভোট পেয়ে ৪র্থ স্থানে অবস্থান করেন। এর আগে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটে সহিংসতা ও সন্ত্রাসের অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে।
বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নতুন রাজ্য সরকারের বিরুদ্ধেও তোলেন নানা অভিযোগ। রবিবার ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদিরও সমালোচনা করেন। অভিযোগ করেন শুভেন্দু অধিকারীদের জেতাতে বেআইনিভাবে সাহায্য করেছিল নির্বাচন কমিশন। গায়ের জোরে সব লুট করছেন, সব ভেঙে তছনছ করছেন, সব উধাও করে দিচ্ছেন, সরকারের লোগো পর্যন্ত উধাও করে দিচ্ছেন। আপনারা কিভাবে চিরকাল আপনারা থাকবেন? একদিকে বিজেপির অত্যাচার, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের নামে প্রশাসনের যারা এই কাণ্ডগুলো করে বেড়াচ্ছে তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, আমি আপনাদের বিরোধী নই, আমাদের সময়ও আপনাদের আমি কাজ করিয়েছি, কিন্তু এসব কাজ আমি করি না। মনে রাখবেন আপনারা কিন্তু আইনের রক্ষক। ভারতের কর্ণাটক রাজ্যের আলভেকোডি মোহনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত 10 সদস্য। রবিবার ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় পুলিশ জানিয়েছে, শামুক সংগ্রহ করতে গিয়ে পানির উচ্চতা হঠাৎ বেড়ে যাওয়ায় তারা কাদায় আটকে ডুবে যান। কর্ণাটকের পুলিশ সুপার জানিয়েছেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। সোমবারও উদ্ধার কাজ অব্যাহত ছিল। এ সময় উদ্ধারকারীরা আরও একটি মরদেহ উদ্ধার করেন। স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। মিনায় অবস্থানের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। সৌদি সরকারের নির্দেশনা মেনে রবিবার রাতেই মিনার উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা। সোমবার মিনায় ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ধর্মীয় আবেগ, আধ্যাত্মিকতা আর মুসলিম উম্মার ঐক্যের এক অনন্য দৃশ্য এখন সৌদি আরবে। পবিত্র হজ পালনের প্রস্তুতিতে এরই মধ্যে মক্কায় জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই কাবা তাওয়াফ করেন হাজার হাজার মুসল্লি। 8 জিলহজ সোমবার মিনায় ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মুসল্লিরা। মিনায় রাত্রি যাপন শেষে 9 জিলহজ আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন তারা। আর আরাফাতের ময়দানে অবস্থান করার মধ্যেই শুরু হয় মূল হজ। আরাফায় এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শাইখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। খুতবার পর একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। 9 জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সারা রাত সেখানেই অবস্থান করবেন। 10 জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসে বড় জামারতে শয়তানকে লক্ষ্য করে 7টি পাথর ছুড়বেন হাজিরা। পাথর ছোড়ার পর মিনায় কুরবানি করবেন তারা। কুরবানির পর মাথা মুন্ডনের মাধ্যমে ইহরাম ত্যাগ করা হবে। এরপর পরা যাবে স্বাভাবিক পোশাক। এদিন মক্কায় ফিরে হজের ফরজ তাওয়াফ শেষ করা হবে। 11 জিলহজ হজ যাত্রীরা মিনায় অবস্থান করবেন এবং 3টি ধাপে 7টি করে মোট 21টি পাথর ছুড়বেন। দুপুরের পর সূর্যাস্তের মধ্যে এটি শেষ করার বিধান আছে। 10 জিলহজে যদি কেউ তাওয়াফে জিয়ারত না করে থাকেন তবে সেদিনই বা পরের দিনের মধ্যে তা শেষ করতে হবে। হজের কার্যক্রম শেষে মক্কা ত্যাগের আগে তাওয়াফে বিদা ওয়াজিব। এবছর বিশ্বের বিভিন্ন দেশের 16 থেকে 18 লাখ মুসলমান হজ পালন করছেন। আরাফাত ইসলাম, 71। এই ছিল এখনকার আয়োজন। বিশ্বের আরও কিছু নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।